আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আমরা যদি কাগজে কলমে ধরি যে আমাদের জাতীয় নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হচ্ছে, তাহলে হাতে মাত্র সময় 15 দিন। আমি নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই ভিডিওটি করছি। আর অন্যদিকে যেভাবে সরকার ঘোষণা করেছিল, তাতে করে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তো সেই অর্থে আসলে হাতে সাকল্যে 2 সপ্তাহ সময় আছে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যায়, তখন নির্বাচনের ট্রেন উঠে যায় এবং চারিদিকে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। রাষ্ট্রের সকল ক্ষমতা তখন নির্বাচন কমিশনের হাতে চলে যায় এবং মানুষের জীবনে নির্বাচন ছাড়া আর কোনো বক্তব্য থাকে না। সরকারের বিভিন্ন এক্সিকিউটিভ বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৈনন্দিন যে সকল কর্ম একেবারে না করলে নয়, সেই কর্ম তারা করতে থাকেন। আর সরকার বসে বসে চিন্তা করতে থাকে তারা থাকবে কি থাকবে না, আবার নির্বাচিত হবে কি হবে না, তো ইত্যাদি ইত্যাদি বিষয়। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, ফলে তারা আবার নির্বাচিত হবে কি হবে না এই বিষয়ে তাদের চিন্তা করার কোনো সুযোগ নেই, তাদেরকে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে নির্বাচনে আসছে মাত্র আর 15 দিন। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে জোয়ার উঠবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত, এই দুটো মাস, এই দুটো মাস নির্বাচনের ট্রেন চলতে থাকবে, অর্থাৎ নির্বাচন নির্বাচন নির্বাচন। তো সেই ক্ষেত্রে নির্বাচনের মাত্র 15 দিন আগে, তফসিল ঘোষণার 15 দিন আগে, আমি এখানে যদিও নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, কিন্তু আমি যেটা বললাম যে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে যে চিরাচরিত প্রথা, সেই প্রথা অনুযায়ী নির্বাচনটি আসলে শুরু হয়ে যায়। তো যেখানে নির্বাচনটা শুরু হয়ে যায়, অর্থাৎ আপনি একটা বিয়ে করবেন, করবেন, একটা অনুষ্ঠান করবেন, জিয়াফত করবেন, তো সেটার শুরুর দিন থেকেই মূলত ধরে নেওয়া হয় যে হয়ে গেছে। আর সমাপ্তি যেদিন সমাপ্তি হবে, সেই দিন মানুষ আফসোস করে যে সমাপ্ত হয়ে গেল, আনন্দটা চলে গেল। তো যার জন্য শুরুটা, আপনি ধরেন পুজো যেদিন থেকে শুরু হলো, ওই দিন থেকেই আসলে শুরু থেকেই মূলত তারিখটা দেওয়া হয়। তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকেই মূলত নির্বাচন। তো সেই অর্থে যদি আপনি 2 সপ্তাহ হাতে নেন এবং 2 সপ্তাহ আগে বাংলাদেশের প্রকৃত এবং বাস্তব অবস্থা আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনি কি দেখবেন? এই মুহূর্তে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনে কারা কারা এমপি হবেন, কারা কারা মন্ত্রী হবেন, কে প্রধানমন্ত্রী হবেন বা কারা প্রধানমন্ত্রী হবেন, এই জিনিসগুলো মোটামুটি সেটেলড হয়ে যায় মানুষের মন এবং মননে। যিনি প্রধানমন্ত্রী হবেন আর যিনি বিরোধী দলীয় নেত্রী হবেন বা নেতা হবেন, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স থাকে অনলি 5 to 10%। যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন 91-তে, না খালেদা জিয়া হবেন, এই দুজনের মধ্যে জনপ্রিয়তার মাপকাঠি ছিল মাত্র 10%। নির্বাচনের পরে হয়তো 20%, 30% সেটা হয়, কিন্তু নির্বাচনের আগে ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। সেই অর্থে আপনি যদি এখন প্রধানমন্ত্রী পদে কয়েকজনকে চিন্তা করেন, জনাব তারেক রহমান, জনাব শফিকুর রহমান, মানে ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, এরপর জিএম কাদের জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে, এনসিপির জনাব নাহিদ ইসলাম, কেননা তারা তো নিজেরাই ঘোষণা দিয়ে ফেলেছেন সরকারের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এরপর 300 আসনে যারা সিট দেবেন, প্রার্থী দেবেন, ছোট ছোট রাজনৈতিক দল, তাদের মধ্যে যদি এটা কোয়ালিশন হয়, তাহলে সেক্ষেত্রে জুনায়েদ সাকি, নুরুল হক নুরু, এমনকি জনাব তারেক রহমান মানে জনাব আম তারেক, তো তিনিও প্রধানমন্ত্রী হতে পারেন, অস্বাভাবিক কিছু নয়। তো এই যে যারা প্রধানমন্ত্রী হিসেবে আমি যাদের নাম বললাম, প্রত্যেকটা মানুষের নামে আপনি চিন্তা করেন, তারেক রহমান সাহেব, শফিকুর রহমান সাহেব, তারপর এবি পার্টির মঞ্জুর কথা চিন্তা করেন, এমনকি ব্যারিস্টার ফুয়াদের কথা চিন্তা করেন, নুরুল হক নুরুর কথা চিন্তা করেন, জুনায়েদ সাকির কথা চিন্তা করেন, তারপরে জনাব তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, আম তারেক, তারপরে শেষে আরও যে সমস্ত লোকজন আছেন, এমনকি সেই নাহিদ, তারপরে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার, তাসনিম জারা, মানে তারা সবাই কিন্তু মনে মনে
আমি যেটা বললাম এই কথা আপনাদের সামনে, আপনারা হয়তো অনেকে একটু মুচকি হাসতে পারেন, কিন্তু জিজ্ঞেস করে দেখেন যে আমি যে লোকগুলোর নাম বললাম তাদের বুকের উপরে একটি যন্ত্র ধরেন, স্টেথোস্কোপ, তারপরে সেই যন্ত্রের জবান খুলে দেন, দেখবেন যে আমি যে কথাগুলো বললাম তারা সবাই প্রধানমন্ত্রী হতে চান। শরমে বলেন না, মরমে বলেন না, কিন্তু তারা হতে চান। এটা অস্বাভাবিক কিছু নয়। আমিও প্রধানমন্ত্রী হতে চাই, আপনিও প্রধানমন্ত্রী হতে চান। আমাদের সেটা সুযোগ হচ্ছে না, আমাদের সামর্থ্য নেই, কিন্তু আমরা হতে চাই না, এটা কিন্তু কেউ বলবেন না। যে বলে সে মিথ্যা কথা বলে। আমাদের দেশে সবাই প্রধানমন্ত্রী হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়, সবাই এমপি হতে চায়, সবাই ক্ষমতাধর ব্যক্তি হতে চায়। এটা একটা স্বাভাবিক আমাদের দেশের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। অন্যদিকে সরকারের মধ্যে যারা আছেন, এখন প্রধান উপদেষ্টা, তিনিও প্রধানমন্ত্রী হতে চান। তারপরে আসিফ নজরুল সাহেব হতে চান, রেজওয়ানা হতে চান, আদিলুর রহমান শুভ্র হতে চান, খলিলুর রহমান হতে চান, এমনকি প্রেস সচিব উনিও হতে চান। কিন্তু কিভাবে হবেন, কেন হবেন ইত্যাদি প্রশ্ন তারা করতে চান না। কিন্তু মনের একটা জিনিস তাদের মধ্যে সবসময় কামনা বাসনা থাকে বা তাদের চিন্তার মধ্যে থাকে, যদি সুযোগ আসতো আমি প্রধানমন্ত্রী হতাম, আমি বাংলাদেশের এই আগামী 5 বছর এই কাজগুলো করতাম। এরকম একটা একেবারে নির্লোভ নিষ্পাপ একটা চিন্তা অনেকের মধ্যে থাকে, তাদের মধ্যে থাকবে। আর যদি তাদের মধ্যে সেটা না থাকে তাহলে তারা হয় দেবতা, হয় অতি মানব, অথবা তাদের মধ্যে কোনো মানবীয় সত্তা নেই। তো যেটা বলছিলাম যে যারা যারা নিজেদেরকে প্রধানমন্ত্রী মনে করেন বা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন, আপনি একবার চিন্তা করুন তো এই 15 দিন আগে যে তারেক রহমান সাহেব থেকে শুরু করে একেবারে জুনায়েদ সাকি পর্যন্ত কারোর মধ্যে আপনি প্রধানমন্ত্রী সুলভ অ্যাটিটিউড দেখতে পান কিনা, তাদের কপালে রাষ্ট্রিকা দেখতে পান কিনা, বা আপনার কি মনে হয় যে এই মানুষগুলো প্রধানমন্ত্রী হলে অতীতে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের চেয়ে তারা ভালো করবেন এবং আপনাকে একটা বিশ্বমানের নাগরিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তারা পরিচয় করিয়ে দিবেন? যদি আপনার মনের মধ্যে এই ধরনের চিন্তা না হয়, তাহলে ধরে নেন যারা প্রধানমন্ত্রী হবেন তারা হতে পারবেন না। আর যারা এই মানে নির্বাচনের কথা চিন্তা করছেন, এই নির্বাচন হবে না। এর কারণ হলো আপনার মানুষের হৃদয়ের মধ্যে একটা এলহাম আসতে হবে। শেখ হাসিনার পতন হবে, এরশাদের পতন হবে, আওয়ামী লীগ সরকারের পরে বিএনপি সরকার 111-এর সময় পতন হবে, মঈনুদ্দিন ফখরুদ্দিন টিকতে পারবে না, এইরকম কথাগুলো মানুষের মুখে মুখে ফিরত। আবার বাংলাদেশে একটা তৃতীয় শক্তি আসবে, চতুর্থ শক্তি আসবে, বিভিন্ন কথাবার্তা যখন আমরা বলছি বিভিন্ন সময়, সেটা কিন্তু অতীতে ঘটে গেছে। বাংলাদেশে একটা সময় দক্ষিণপন্থী গ্রুপ অর্থাৎ ইসলামপন্থী গ্রুপ খুব শক্তিশালী হবে, তারা রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রণ করবে। এই কথাগুলো কিন্তু আমরা 2001 সন থেকে বলে আসছি, সেই বাংলা ভাইয়ের জমানা থেকে। এখন 2025 সনে এসে দেখেন সেগুলো কতটা বাস্তব হয়েছে। অর্থাৎ কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে। আর এই পৃথিবীতে যা কিছু ঘটে তার 10 বছর, 15 বছর, 20 বছর আগে মানুষের মুখে সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়। তো কাজেই 15 দিন পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের সকল অনুষঙ্গ, উপসর্গ, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এবং ভবিষ্যৎ মানুষের মুখে, পথে, ঘাটে, মাঠে ছড়াতে থাকবে। আর যদি নির্বাচন না হয় তাহলে আপনি লম্ফ দেখবেন, ঝম্প দেখবেন, কিন্তু শেষমেশ কিছুই হবে না। এখন বাংলাদেশের এই ঢাকা শহরে আমি কোথাও নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না, নির্বাচনের কোনো আমেজ দেখছি না, কোনো উৎসব দেখছি না। নির্বাচন হওয়ার জন্য যে ধরনের যাকে বলা হয় দৃঢ়তা দরকার রাজনৈতিক দলের, সরকারের, দেখছি না। আর নির্বাচন সংক্রান্ত যে সকল আলাপ দরকার, আলোচনা দরকার, বাদ্য দরকার, গান দরকার, কবিতা দরকার, কিচ্ছু হচ্ছে না। বরং এখন নির্বাচন হবে কি হবে না, তারপর তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না, জামাতে সব কী করছেন, এনসিপি কি টিকবে কি টিকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন কি যাবেন না, থাকবেন কি থাকবেন না, তারপর আমেরিকা কি সহজে ছাড়বে কি ছাড়বে না, ভারত কি সহজে ছাড়বে কি ছাড়বে না, শেখ হাসিনা কি আবার চলে আসবে কি আসবে না, শেখ হাসিনা কি পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি, তার ফাঁসি হওয়ার পরে ভারতকে তাকে রাখবে নাকি ছেড়ে দিবে। আসলে এ সকল শত সহস্র আলোচনা আমাদের এই সমাজে এত বেশি গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে, সেই আলোচনার মধ্যে কোথাও
আপনার নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা নেই। আপনি যদি সামাজিক মাধ্যমে যান, সেগুলোর ট্রেন্ড দেখেন যে সেখানে ব্র্যান্ডিং এবং ট্রেন্ডিং কি হচ্ছে। সেখানে দেখবেন যে যারা সেই ফুড নিয়ে অর্থাৎ খাবার দাবার নিয়ে ভিডিও করছেন, সেই ভিডিওগুলো মানুষ দেখছে। পাখি নিয়ে ভিডিও দেখছে, ট্রাভেল ব্লগগুলো মানুষ কোথায় কোথায় যাচ্ছে সেই ব্লগগুলো মানুষ দেখছে। আর যে সকল আজে বাজে গল্প গুজব রয়েছে, যে সকল এআই দিয়ে ভিডিও করা হয়েছে, এআই করা হয়েছে, কোনো গুণী লোকের কথাবার্তা, সম্মানিত লোকের সেই নোট ছবি, এই জিনিসগুলোর উপর মানুষ একেবারে হামলে পড়ছে। এবং দেশের যে প্রথিতযশা রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের কারোর মধ্যেই নির্বাচন সংক্রান্ত যে বিষয়, সেই নির্বাচন সংক্রান্ত বিষয় যে ধরনের একটা অবস্থা তৈরি হয় নির্বাচনের আগে আগে, সেরকম নয়। আপনি জামাতের প্রথম 10 জন নেতাকে নিন এবং তাদের দিকে তাকান, বিএনপির 50 জন নেতার দিকে তাকান, আপনি দেখবেন তারা ক্লান্ত, তারা বিধ্বস্ত, তারা বিভ্রান্ত, এবং তারা সকালে এক ধরনের কথা বলছেন, বিকেলে এক ধরনের কথা বলছেন। এবং নির্বাচনের যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদি নিয়ে তারা দৃঢ়তা দেখাচ্ছেন না। এমনকি ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশন সকালে বলছেন কিয়ামত হয়ে গেলে নির্বাচন হবে, বিকালবেলা বলছেন রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে কোনো অবস্থাতেই একটা ভালো নির্বাচন করা সম্ভব নয়। আর আমি অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিছুই করতে পারবে না যদি সকল রাজনৈতিক দলগুলো সংঘবদ্ধভাবে তাকে সাহায্য এবং সহযোগিতা না করে। তো নির্বাচনের মাত্র 15 দিন আগে যদি এইরকম একটা পরিবেশ হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এরকম একটা আবহাওয়া তৈরি হয়, সেক্ষেত্রে আপনি যদি ধরে নেন যে নির্বাচন হবে, সেটি আপনার নিজের প্রতি একটা জুলুম। আর 2 নম্বর হলো যে এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি সত্যিই একটা নির্বাচন হয়ে যায়, তাহলে পুরো দেশ এবং জাতির উপর যে কত বড় একটা জুলুম, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করি। ধরুন আপনি যুদ্ধের ময়দানে আছেন, প্রায় 14 মাস ধরে। কিন্তু 14 মাস ধরে যুদ্ধের ময়দানে থাকার পর আপনি দেখলেন যে আশেপাশে কোনো রকম শত্রুর মানে যাকে বলে টিকিটই নেই, যুদ্ধ হবে না। আপনি ভুল তথ্যের ভিত্তিতে এসেছেন, কাজেই আপনি ফিরে যাবেন, হতাশ হয়ে ফিরে যাবেন, যুদ্ধ হলো না, বা খুশি হয়ে ফিরে যাবেন, যুদ্ধ হলো না। এজন্য আপনার সকল সেনাবাহিনীকে আপনি খাওয়া দাওয়ার আয়োজন করলেন যে আজকে তোমরা ভালো করে পোলাও খাও, কোরমা খাও, রোস্ট খাও, নাচ করো, গান করো, এবং গভীর রাত্রি পর্যন্ত আপনারা সেই কাজগুলো করলেন। তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। এরপর হঠাৎ করে ভোরবেলায়, ভোর 4টার দিকে আপনি যখন ঘুম থেকে জাগলেন, চারিদিকে আর্তচিৎকার, মারামারি, কাটাকাটি, এবং আপনি সম্বিত ফিরে পেলেন যে শত্রুপক্ষ আপনার শিবিরে আক্রমণ করেছে। তখন আপনার অবস্থা, আপনার সৈন্যবাহিনীর অবস্থা কি হবে, প্রস্তুতি ছাড়া কি হবে, এটা আপনার ভাবতে হবে না। এরকম অসংখ্য ঘটনা অতীতে ঘটেছে এবং তার দায়ভার পুরো সৈন্যবাহিনীকে, রাজাকে, সেনাপতিকে বহন করতে হয়েছে, এবং অনেক রাজ্য, রাষ্ট্র, সাম্রাজ্য একেবারে মাটির সঙ্গে মিশে গেছে ঠিক এইরকম ঘটনায়। তো আমাদের দেশে একই অবস্থা। নির্বাচনের প্রস্তুতি ছাড়া, মাঠ গরম ছাড়া, ভালো প্রার্থী ছাড়া, মানসিক প্রস্তুতি ছাড়া যদি হঠাৎ করে অল অন এ সার্টেন একেবারে 24 ঘন্টার নোটিশে নির্বাচন হয়ে যেতে পারে, ফলাফল তৈরি করা যেতে পারে, ফলাফল ঘোষণা করা হতে পারে, কাউকে প্রধানমন্ত্রী বানানো হতে পারে, কাউকে বিরোধী দলীয় নেত্রী বানানো হতে পারে, কিন্তু সেটার যে দায়, এটা কত নির্মম এবং নিষ্ঠুর হতে পারে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওই নির্মম এবং নিষ্ঠুর অভিজ্ঞতা যেন বাঙালি জাতির না হয়। ভিন্ন আরেকটি প্রসঙ্গ, সেটি হলো নতুন আরেকটি টার্মিনাল তৈরি করা হবে, অ্যাবসলিউটলি নিউ টার্মিনাল তৈরি করা হবে। এই টার্মিনাল তৈরি করবে ডেনমার্কের শিপিং কোম্পানি এপি মলার গ্রুপ। তাদের যে শিপিং লাইন্স, এটির নাম হলো মার্কস লাইন। তো মার্কস লাইন, সেখানে তাদের কন্টেনার ভ্যাসেল, তারপরে তাদের যে কনভেনশনাল অন্য যে সকল ভ্যাসেল রয়েছে, যেমন বাল্ক ক্যারিয়ার রয়েছে, এলএনজি ক্যারিয়ার রয়েছে, আরও অনেক কিছু, কার ক্যারিয়ার রয়েছে, সারা পৃথিবীতে শিপিং বাণিজ্যের অলমোস্ট
60-70% তারা একা এই ডেনমার্কের এই জায়ান্ট কোম্পানিটি তারা হ্যান্ডেল করে। তো এপি মলার গ্রুপ একটি যাকে বলা হয় দেশের শিপিং ব্যবস্থার A to Z, তারা সেই বন্দর নির্মাণ, টার্মিনাল পরিচালনা করা, জাহাজ নির্মাণ, জাহাজ পরিচালনা করা, কন্টেনার নির্মাণ, কন্টেনার পরিচালনা করা থেকে শুরু করে সব কাজ A to Z তারা করে সারা দুনিয়াব্যাপী। তো শিপিং ব্যবসার রাঘব বোয়াল বলতে যা বোঝায় এই কোম্পানিটি ঠিক তাই। এখন এই কোম্পানিটির হাতে বাংলাদেশের একটি যাকে বলা হয় প্রাইভেট টার্মিনাল নির্মাণ করার জন্য তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হলো বা তাদেরকে অফার দেওয়া হলো, এটা আমাদের জন্য কতটা লাভজনক বা কতটা ক্ষতির বিষয় এটি এই মুহূর্তে বলা যাবে না। হয়তো এটা খুব ভালো হতে পারে, আবার হয়তো এটা আমাদের দেশের জন্য মহা সর্বনাশ ঘটাতে পারে। কিভাবে উপকার হতে পারে? এইভাবে যে আজ সিঙ্গাপুর পোর্ট বা দুবাই পোর্ট, তাদের যে অত্যাধুনিকতা, কাজের যে মান, এবং সেই কেবলমাত্র সিঙ্গাপুর পোর্ট এবং দুবাই পোর্টের উপর নির্ভর করেই একটি দেশ কীভাবে ডেভেলপ করতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর। তো সেই অর্থে আমাদের চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে, সেটা ডিপি ওয়ার্ল্ড হোক কিংবা এপি মলারের এই নতুন যে প্রকল্প হোক, সেই প্রকল্পের মাধ্যমে আমরা একেবারে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যেতে পারি। আর এটি না হওয়ার সম্ভাবনা 99%। 99% প্রথম কারণ হলো যে সিঙ্গাপুর বা দুবাই এই পোর্টটি যারা পরিচালনা করছেন, ধরুন ডিপি ওয়ার্ল্ড বা এপি মলার, তাদের কাজের সফলতা 99% নির্ভর করবে সেই দেশের আমলাতন্ত্র, সেই দেশের পোর্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং অন্যান্য আনুষঙ্গিক যেমন রোড ট্রান্সপোর্ট, তারপর ওয়াটার ট্রান্সপোর্ট যে অথরিটি রয়েছে তারা, একই সঙ্গে যে সকল স্টেক হোল্ডার রয়েছে অর্থাৎ লেবার বলেন, তারপরে পরিবহন সংস্থা বলেন, তাদের কর্মক্ষমতা এবং তাদের অভ্যাসের উপর। তো আমাদের দেশের বন্দরগুলোতে যা হয়, এখানে যে সকল সিন্ডিকেট কাজ করছে, ঘুষ দুর্নীতি কাজ করছে, পোর্ট এবং কাস্টমস যেখানে রীতিমতো যাকে বলা হয় একটা, যাকে বলে আজরাইলের সাথে একটা জঘন্য, আজরাইলকে জঘন্য বলবো না, ঠিক ওরকম হবে না, নির্মম নিষ্ঠুর বলা হবে না, আজরাইলের সঙ্গে তুলনা করা যাবে না। এখানে ধরুন পৃথিবীতে যত নিষ্ঠুরতম যাকে বলা হয় প্রাণী রয়েছে, সেই প্রাণী মানুষকে হত্যা করার জন্য যে ধরনের নিষ্ঠুরতা অবলম্বন করে আমাদের দেশের কাস্টমস, আমাদের দেশের বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের দেশের বন্দরের যে আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট, চোরা কারবারি সিন্ডিকেট থেকে শুরু করে পরিবহন সিন্ডিকেট, তারা ঠিক সেম কাজটি করে থাকে। কথায় কথায় বন্দর বন্ধ, কথায় কথায় পরিবহন ধর্মঘট, কথায় কথায় কন্টেনার যাকে যেন ঠিকমতো না নামতে পারে, জাহাজ যেন ঠিকমতো ভিড়তে না পারে। এই কাজগুলো করার ফলে সারা পৃথিবীর মধ্যে যে সকল ব্যর্থ বন্দর রয়েছে, সেই ব্যর্থতার দিক থেকে শীর্ষস্থানীয় বন্দর হলো চট্টগ্রাম বন্দর। অথচ প্রাকৃতিক দিক থেকে এই বন্দরের সঙ্গে তুলনীয় উপযোগিতা, মানে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের যে প্রাকৃতিক গুরুত্ব, এইটার সঙ্গে পৃথিবীর খুব কম বন্দরের এরকম তুলনা করা যেতে পারে। তো সেই বন্দরে ডিপি ওয়ার্ল্ড আসলো বা এপি মলার আসলো। প্রথমত তারা যে চুক্তিতে এসেছে, সেই চুক্তিতে আমাদের এখন বর্তমান যে ট্যারিফ রয়েছে, বর্তমান যে হার রয়েছে, সেই হারে যারা আমদানিকারক রপ্তানিকারক তাদের কতটা লাভ হবে, অর্থাৎ বর্তমান হারের চেয়ে যে শুল্ক আদায় করা হবে আগামীতে, সেটা কমবে কিনা। যতটুকু পর্যন্ত জানতে পেরেছি কোনো অবস্থাতেই কমবে না, বরং অনেকাংশে বেড়ে যাবে। এবং সেই বাড়াটা নিয়ে যেন কোনো বিদ্রোহ না হয়, এজন্য অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের প্রায় সব মাশুল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেটি নিয়ে যখন আন্দোলন তুঙ্গে, সেই আন্দোলনের মুখে এই বর্তমান যেহেতু একটা নির্বাচনী একটা
যাকে বলা হয় হ্যাফাজত অবস্থা যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা আরও সরকার কয়েকদিনের জন্য স্থগিত রেখেছে। এই গেল এক। ২ নম্বর হলো যে এই ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশের মতো জায়গাতে ডাইরেক্ট এফডিআই অর্থাৎ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট না হয়ে এখানে কতগুলো ক্লোজ তারা লাগিয়ে দেয় যে তারা যে ইনভেস্টমেন্টগুলো করছে সেই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে তারা স্থানীয় সরকার থেকে লোন নিতে পারবে, ব্যাংক বিমা থেকে ঋণ সংগ্রহ করতে পারবে, এমনকি পাবলিক শেয়ারের থেকে তারা টাকা নিতে পারবে। তো তাহলে তো এটা আসলে 100% এফডিআই হবে না। এখানে যে বিনিয়োগের কথা বলতে হচ্ছে সেই বিনিয়োগের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি থেকে যায়, যেটা আমরা অতীতে অনেক বিদেশি কোম্পানির ক্ষেত্রে দেখেছি। তো এই বিষয়টি আমরা জানি না। আর থার্ড, যেটি সবচেয়ে একেবারে আত্মহত্যার মতো, সেটি হলো এদের সমস্ত ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব কিছুর মূলে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গ্যারান্টি লাগবে। তো তারা তাদের মতো করে ইনভেস্টমেন্ট করবে এবং আমরা সেটা হিসাব জানবো না। হয়তো ইনভেস্টমেন্ট করবে ১০০ টাকা, বলবে আমরা ১,০০০ টাকা ইনভেস্টমেন্ট করেছি। আর সেই ১,০০০ টাকা পান থেকে চুন খসলে সঙ্গে সঙ্গে তারা সেটা গ্যারান্টি ক্লোজ হিসেবে সরকারের টুটি চেপে ধরবে যে আমাদের এই টাকা ফেরত দাও, আদারওয়াইজ আমরা এখান থেকে চলে যাব, আর যদি তোমরা না দাও তাহলে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। ইতিপূর্বে যে সকল আন্তর্জাতিক চুক্তি হয়েছে, আদানির সাথে চুক্তি হয়েছে, জাইকার সাথে চুক্তি হয়েছে, কিংবা এর আগে আমরা কাপখোর সাথে চুক্তি করেছি, এবং আমরা যে সকল মামলা মোকদ্দমায় রীতিমতো বাংলাদেশ গো-হারা হেরেছে, সেটা হলো তেল এবং গ্যাসের ক্ষেত্রে শেভরন থেকে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, নাইকো, তাদের সাথে আমাদের যে বিরোধ হয়েছে সেই বিরোধে আমরা কিন্তু বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে সে সকল কোম্পানির সঙ্গে নেগোসিয়েশন করতে বাধ্য হয়েছি। তো সেই ক্ষেত্রে এপি মলার বা ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের যে এই মুহূর্তে যে লেনাদেনা, তার একটা অন্যতম ক্লোজ থাকবে গ্যারান্টি ক্লোজ। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে এই দেশটিকে আমরা কি অন্যের হাতে তুলে দিচ্ছি, কিংবা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমরা নতুনভাবে প্রতারিত হতে যাচ্ছি, কিংবা পুরো দেশকে কি আমরা তাদের কাছে ইজারা দিতে যাচ্ছি। এর কারণ হলো এই যে ডেনমার্ক বলেন, সুইডেন বলেন, নরওয়ে বলেন, ফিনল্যান্ড বলেন, গ্রামীণ ফোন বলেন, টেলিনর বলেন, এই দেশগুলো, আমি এই দেশে বহুবার গিয়েছি, আপনি বিশ্বাস করতে পারবেন না তারা কমার্শিয়ালি কতটা সচেতন এবং তাদের অতীত ইতিহাস কত খারাপ। একটা সময় আমাদের এই উপকূলে, এই বাংলাদেশে ডেনমার্কের লোক বেশি না, এই যখন আলিবর্দী খানের জমানা ছিল, যখন বলা হতো যে বর্গী এলো দেশে, তো এই বর্গীদের সাথে পর্তুগিজদের সাথে পাল্লা দিয়ে আমাদের এই উপকূলে বিস্তীর্ণ এলাকায় ডেনমার্কের যে জাহাজগুলো ডাকাতি করত, শুধুমাত্র ডাকাতি করার জন্য এবং আমাদের দেশ থেকে লোকজন ধরে নিয়ে দাস হিসেবে বিক্রি করার জন্য। এরকম হাজার হাজার ডেনমার্কের জলদস্যু আমাদের উপকূলে ঘুরে বেড়াতো। তো কাজেই এদের যে রক্ত, সেই রক্তের ধারাবাহিকতায় অন্যকে শোষণ করা, অন্যের ধনসম্পদ লুণ্ঠন করা হলো এদের মূল কাজ। আর বাকি আমরা যে আধুনিকতা দেখি তাদের মধ্যে, মানবতা দেখি, বা যে সকল নোবেল পুরস্কারের নামে যে সকল কর্মকাণ্ড তাদেরকে দেখি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, তা মূলত সারা পৃথিবীকে প্রতারিত করার একটা নতুন হাতিয়ার। জানি না আমাদের মাতৃভূমির কপালে কি আছে, কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে করে স্বস্তি পাচ্ছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।